এ রাজ্যে মুখ্যমন্ত্রী 13 বছর পরে ঘুম ভাঙলো, এটা তো কেমন একটা লাগছে না, অদ্ভুত। আসলে পুরোটাই হচ্ছে পলিটিক্যাল। এই যে মানুষগুলোর বিমুখ, ভোট বিমুখ, এই প্রেশার কুকারে হাওয়াটা তিনি আস্তে করে রিলিজ করালেন অন্য একটা ইস্যুতে ঘুরিয়ে দিয়ে। যে লাইভলিহুডের পোস্টে মুখ্যমন্ত্রী বলেন যারা চাকরি পেয়েছে পয়সা দিয়ে তাদেরও আমি চাকরি যেতে দেব না, তিনি হঠাৎ হকার ইকোনমি নিয়ে এমন স্টেপ নিলেন কেন? আসলে টোটালটাই আই ওয়াশ। কী করলেন তিনি গৌতম দেবের বিরুদ্ধে, কী করলেন তিনি সুজিত বসুর বিরুদ্ধে? কেন এখনো পর্যন্ত এত বড় সিরিয়াস অ্যালিগেশন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রিসম্মুখে আনার পরেও ক্যাবিনেটে তিনি বহাল তবিয়াতে আছেন? একবার প্রশ্ন করতে ইচ্ছে করে না? প্রশ্ন করতে ইচ্ছে করে না যে 13 বছরে যে হকারগুলো বসেছে ফুটপাত দখল করে, ওরা একদিনে বসেনি, তিরপল একদিনে টাঙায়নি। আপনি দলের একাধিক নেতা মন্ত্রী চুনোপটি, ইভেন আপনার হরিশ চ্যাটার্জি থেকে হরিশ মুখার্জি রোডে এই টাকাগুলোতেই হকারদের থেকে কিন্তু দিনান্তে তোলা হিসাবে আপনার ঘটাও গিয়েছে, বেনিফিটেড হয়েছেন আপনি। আখিরে এই বড় অংশের একটা হকার দুদিন পরেই বসবে এই ফুটপাত দখল করে পিছন দরজা দিয়ে মোটা 3 গুণ টাকার বিনিময়ে। ডালা বোঝেন? পশ্চিমবঙ্গ এখন ডালা সংস্কৃতি চলে। যে মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা হচ্ছে ওই নায়ক ফিল্মটা দেখেছেন না, 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে এই কি সেই করছে, ওটা ফিল্মে মানায়। হকার সমস্যা আপনি কেন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টও সমাধান করতে পারবে না। আপনার দলের লোকজন তোলার পয়সা খাওয়ার অভ্যাসটাও রক্তচোষের মতো শিখে ফেলেছে। তো যে রক্ত খাওয়ার স্বাদ পেয়েছে সে কি আর দুধ ভাত খাবে? তাহলে কালেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে আপনি নিজে পদত্যাগ করছেন না কেন? আপনি তো ভয়ানক কথা বলেছেন যে কোনো পরিষেবা নেই, আমি কি ঝাড়ু নিয়ে যাব? অভিষেককে বসিয়ে দিন, অভিষেক তো দারুণ পারফরমেন্স করছে। তার ডায়মন্ড হারবার মডেল আজকে পশ্চিমবঙ্গে চলছে। দেখুন, তেরেপুরে নামাটা কিন্তু নতুন নয়। এই লাস্ট 13 বছরে মুখ্যমন্ত্রী, আমি এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সভা বলবো নাকি তার দলীয় সভা আমি জানি না, কিন্তু 13 বছরে বার কয়েক এইরকম চিত্র আমরা দেখেছি। 19-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি যখন 18টা সিট পেল, কার্যত অবিশ্বাস্য, অপ্রত্যাশিত রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকমই একটি সভা করলেন। আমি এটাকে আবারও বলছি, প্রশাসনিক সভাও বলবো না, দলীয় সভাও বলবো না। কারণ প্রশাসনিক সভা বলবো না, কারণ প্রশাসনিক সভার ন্যূনতম ক্রাইটেরিয়া মেনেই সভাটা হয়নি। আমি ওই প্রসঙ্গটা পরে আসছি। এটা বলেছেন, এবং খেয়াল থাকবে আপনাদের, ওই সময় কাটমানি প্রসঙ্গে বলেছিলেন তার দলের নেতাদের কাটমানি ফিরিয়ে দাও। এবার যেমন পুলিশকে বকাবকি করছেন এসডিও ডিএমকে, তিনি 99% পৌরসভা যার দখলে, 99% পঞ্চায়েত যাদের যে সরকারের দখলে, যে দলের দখলে, সে রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি যখন প্রকাশ্যে বলছেন আমি জানি কোন পুলিশ অফিসার পয়সা খায়, কোন এসডিও বিদেশে টাকা রাখছে, ডিএম পয়সা খাচ্ছে, নাম ধরে ধরে তার পৌরসভার পৌরপিতাদের উদ্দেশ্যে বলছেন, তার চেয়ারম্যানদের বলছেন, সুজিত লোক বসাচ্ছে, গৌতম জমি দখলের সাহায্য করছে, উত্তম মধ্যম প্রত্যেকের নাম। প্রশ্ন হচ্ছে তিনি তো অল ইন অল রাজ্যের, তিনি এগুলো মুখে বলছেন কেন মিডিয়ার সামনে? তিনি তো এগুলো প্রশাসনিক পদক্ষেপ নেবেন, ভারতের সংবিধান মেনে, আইন মেনে কার্যকরী পদক্ষেপ নেবেন। প্রেসে তো আমরা শোনার জন্য তাকে বসাইনি ওই জায়গায়। তিনি যখন সব বলছেন যেসব হচ্ছে, মানে বেআইনি কাজ, চুরি, বেআইনি, তাহলে বেআইনি কাজ তো আর মুখে বলে শাসিয়ে হয় না, তার তো উপযুক্ত পদক্ষেপ নিতে হয় প্রশাসনিক। দ্বিতীয়, আমি কেন প্রথমে বলছি এটা প্রশাসনিক নয়, দলীয় নয়, কোনটা বলবো আমি জানি না, কারণ এ রাজ্যের 121টা পৌরসভার মধ্যে তিনি দুটো বাদে সবাইকে রাখলেন। কোন দুটো? তাহিরপুর আর ঝালদার যেনতেন উপকরণে তিনি দখল করেছেন, হাইকোর্টের নির্দেশের পরেও তিনি দখল করেছেন দল ভাঙিয়ে, তারপরেও তাকে ডাকেননি। আর তাহিরপুর একমাত্র বামেদের পৌরসভা, তিনি ডাকেননি। তার একটা অবশ্য উদ্ভট একটা যুক্তি আছে, আমি সেই যুক্তি তর্কে যাচ্ছি না। প্রশ্নটা হচ্ছে তিনি কেন করলেন? এখন 3টে সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, 121টি পৌরসভার মধ্যে শহরে ভোটের লোকসভা বাড়ি নির্বাচনে 74টিতে
তৃণমূল দ্বিতীয় স্থান দখল করেছে, প্রথম হয়েছে বিজেপি, অর্থাৎ হেরেছে। 41টিতে তারা, এত বিপুল ম্যান্ডেটের পরেও মাত্র 41টাতে তারা প্রথম স্থান পেয়েছে। তৃণমূল নেত্রী দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি বুঝেছেন শহরের কনসাস শিক্ষিত মানুষ যারা পেপার পড়ে দিনান্তের দিন, তারা আপনাদের এই চ্যানেলগুলো দেখেন, ওয়েল কনসাস শিক্ষিত, তারা কিন্তু তৃণমূলের এই চৌর্যবৃত্তি অপশাসন ধরে ফেলেছে। তাই ভোট বিমুখতার প্রতিফলন দেখা গিয়েছে। গ্রামের মানুষজন, তাদের আমি অশিক্ষিত বলছি না, কনসাস তারাও, কিন্তু তারা তাদের ইকোনমির নেসেসিটির জন্য তৃণমূলের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের দ্বারা অনেকটা আবদ্ধ। ফলে তারা জেনেও অনেক সময় তাদের বহুমত দেখাতে পারে না, তাদের ভয় থাকে। কারণ চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কি করবেন? ওই 500 টাকা 1000 টাকাই তাদের অনেক বড় সম্বল গ্রামের মানুষের, তাছাড়া তো কোনো অর্থনীতি নেই। ফলে মুখ্যমন্ত্রী এই বিপুল অঙ্কের শহরে ভোটার যারা তৃণমূলের থেকে বিমুখ, তাদের যে বিমুখতা তাকে অন্যদিকে চ্যানেলাইজ করলেন। তাদের এই চ্যানেলাইজেশনটা করলেন এইভাবে যে এদের বিমুখতা, এরা তৃণমূলকে ভোট দেয়নি, তার কারণ ফুটপাথ হওয়াররা দখল করে রেখেছে। ভাবুন কত বড় একটা অপব্যাখ্যা, পুরো বিষয়টাকে অন্যদিকে চ্যানেলাইজ করে দেওয়া। এই প্রসঙ্গে আপনার সূত্র ধরেই একটা প্রশ্ন তো করতেই হয় যে তিনি রীতিমতো নাম ধরে বলছেন তার মন্ত্রিসভার দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি বলছেন, আমি কোট আনকোট বলবো, সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে, ওয়াই সল্ট লেক রাজারহাট চত্বর নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন তিনি রীতিমতো সুজিত বসুর নাম নিয়ে বলছেন, সল্ট লেক দেখে আমার লজ্জা লাগছে, বেআইনি দখল বাড়ছে, ইচ্ছে মতো সুজিত বসু লোক বসাচ্ছেন কম্পিটিশন করে। কেন বাইরের লোক বসাবেন? ছবি দেখালে নিজেরা লজ্জা পাবেন, সবাই ত্রিপল খাটটি লাগিয়ে বসে পড়ছেন কেন? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে এসব হচ্ছে, কারা নিয়েছে টাকা? সল্ট লেকের কাউন্সিলররা কেন কাজ করে না, রাস্তা ঝাড় দেয় না? এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে হবে? আপনি উইঙ্কেল টুইঙ্কেল, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর লেখা নাটক উইঙ্কেল টুইঙ্কেল পড়েছেন? সেখানে একটি চরিত্র 19 বছর ঘুমিয়েছিল, হঠাৎ ঘুম ভেঙেছে। এ রাজ্যে মুখ্যমন্ত্রী 13 বছর পরে ঘুম ভাঙলো, এটা তোমার কেমন একটা লাগছে না? অদ্ভুত। আসলে পুরোটাই হচ্ছে পলিটিক্যাল। এই যে মানুষগুলোর বিমুখ, ভোট বিমুখ, এই প্রেশার কুকারে হাওয়াটা তিনি আস্তে করে রিলিজ করালেন অন্য একটা ইস্যুতে ঘুরিয়ে দিয়ে। আচ্ছা, উনি জানেন না শহরে ফুটপাত দখল হয়ে আছে? 1992 সাল সম্ভবত বামফ্রন্টের অপারেশন সানশাইন, কলকাতার থেকে হকার, অবৈধ হকার তারা সরাবেন সুভাষ চক্রবর্তীর নেতৃত্বে। তখন রাজ্যের মুখ্যমন্ত্রী, এখন যিনি মুখ্যমন্ত্রী তখন নেত্রী, বিরোধী নেত্রী, তিনি গড়িয়াহাটে মানে রাস্তায় নেমেছিলেন এর বিরুদ্ধে। গড়িয়াহাটে তিনি নিজে হকার সেজে হকারি করছিলেন প্রতিবাদ করে। আমার প্রশ্নটা হচ্ছে, যে লাইভলিহুডের পোস্টে মুখ্যমন্ত্রী বলেন যারা চাকরি পেয়েছে পয়সা দিয়ে তাদেরও আমি চাকরি যেতে দেব না, তিনি হঠাৎ হকার ইকোনমি নিয়ে এমন স্টেপ নিলেন কেন? আসলে টোটালটাই আই ওয়াশ। কীরকম আই ওয়াশ? ভোটে বিপর্যয় শহরে, এটাকে তিনি অন্যদিকে ঘুরিয়ে দিলেন ব্যাখ্যাটা, যে শহরের মানুষ ভোট দেয়নি তৃণমূলের অপশাসন, চৌর্যবৃত্তি, বালু চোর, চুরি চাকরি চুরির জন্য নয়, তৃণমূলকে ভোট দেয়নি হকারদের জন্য। দ্বিতীয়, আপনি খেয়াল করবেন এই ধরনের কথা নতুন নয়, আমি আবারও বলছি, তিনি যখনই বিপর্যস্ত হয়েছেন ভোটে, এই রকম প্রকাশ্যে এই ধরনের আত্মসমালোচনার আঙ্গিকে তিনি কতগুলো পিকনিক আয়োজন করেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে পিকনিক। এটা আমি পিকনিক বলছি। মানুষ এই পিকনিকগুলোয় বিরক্ত, ক্লান্ত, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, তার হাতে যে আইন আছে, জনগণ তাকে যে আইনের অস্ত্রটা তুলে দিয়েছেন, ক্ষমতা, তাতে এই ধরনের ভাষণ দেওয়ার জায়গা তার নেই। তিনি প্রশাসনিক পদক্ষেপ নেবেন, আইন মেনে পদক্ষেপ নেবেন। কি করলেন তিনি গৌতম দেবের বিরুদ্ধে? কি করলেন তিনি সুজিত বসুর বিরুদ্ধে? কেন এখনো পর্যন্ত এত বড় সিরিয়াস অ্যালিগেশন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রিসম্মুখে আনার পরেও ক্যাবিনেটে তিনি বহাল তবিয়াতে আছেন? একবার প্রশ্ন করতে ইচ্ছে করে না যে 13 বছরে যে হকারগুলো বসেছে ফুটপাত দখল করে, ওরা একদিনে বসেনি, তিরপল একদিনে টাঙায়নি। আপনি দলের একাধিক নেতা, মন্ত্রী, চুনোপটি, ইভেন আপনার
হরিশ চ্যাটার্জি থেকে হরিশ মুখার্জি রোডে এই টাকাগুলোতে এই হকারদের থেকে কিন্তু দিনান্তে তোলা হিসাবে আপনার ঘটাও গিয়েছে, বেনিফিটেড হয়েছেন আপনি। এই মানুষগুলো ভয়ঙ্কর অভিযোগ করছেন। হ্যাঁ, এই মানুষগুলোর, আমার অভিযোগ নয়, একাধিকবার মনে রাখবেন হকার নীতি এনেছিল এই সরকার। 2014 ভারত সরকারের একটা হকার নীতি ছিল, যে হকার নীতিতে তাদের রেজিস্ট্রেশন করে একটা নাম্বার দিয়ে সুস্থ তাদের একটা লাইভলিহুড দেওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার সেটা মানেনি। আচ্ছা, মানেননি। ভগবতী প্রসাদ বাবু বন্দ্যোপাধ্যায়, বাঙালি, একজন বাঙালি সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি, তার একটা ঐতিহাসিক রায় ছিল এই হকার নীতি নিয়ে, রাজ্য মানেনি। হকার নীতি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকার একটা এনেছে, যেখানে 3 ভাগের মধ্যে 1 ভাগ রাস্তা তাদের জন্য ছেড়ে দিয়ে বাকি 2 ভাগ জনগণের জন্য করা হবে। আপনি জানেন কয়েক মাস ধরে মুখ্যমন্ত্রী ধমক দিয়ে হকার নীতি কেন কার্যকর হলো না বারবার ফিরহাদ হাকিমকে বলেছেন। আমরা তার গ্রস একটা সার্ভে করে দেখেছিলাম কলকাতার বুকে, যে দেখুন হকারদের যে নেতা কারা, ওরা বারবার বলছে 100% হকারদের ইউনিয়ন, 31 থেকে 32টা ইউনিয়ন, প্রত্যেকটা তৃণমূল প্রভাবিত, এদের নেতা তৃণমূলের। এমন হয়েছে কোনো একটা রাস্তা হকারদের সুস্থ রিহ্যাবিলিটেশন হয়েছে হকার নীতি মেনে, সম্পূর্ণ রাস্তার একটা প্রান্ত বা 2টো প্রান্ত হয়নি, কারণ ওই একটা বা 2টো প্রান্তে তাদেরই নেতা বসে আছে। গড়িয়াহাট, এক্সপ্ল্যানেড, আমি আপনাকে বলছি দেখুন, যে মুখ্যমন্ত্রী বেশ কিছু জায়গা সিলেক্ট করলেন, পুলিশ গিয়ে হকারদের তুলছে, ওয়েলকাম, ভালো কথা। প্রশ্ন হচ্ছে ওরা কোথায় যাবে? ওদেরটা একটা সুস্থ রিহ্যাবিলিটেশন দিতে হবে আপনার, প্রথম। এটা আন্তর্জাতিক জাতীয় উভয় আইন আছে। দ্বিতীয়, আপনি কেন সিলেক্টেড কয়েকটা জায়গা, গড়িয়া অমুক তমুক করছেন? ধর্মতলা যাচ্ছেন না কেন? বাগ সার্কাস যাচ্ছেন না কেন? বড় বাজার তো পড়ে আছে, আপনি তো এই রাস্তা দিয়ে আসছেন। আপনি নিজে আমাকে বললেন যে স্যার আমি আসতে গিয়ে রাস্তায় জ্যামের সম্মুখীন হয়েছি। আপনি বলছেন তো এই জোড়াসাগর ঠাকুরবাড়ির এই প্রবেশপথটায় কত হকার ফুটপাত দখল করে বসে আছে, তাহলে এই সিলেক্টেড কেন? এই যে প্রোঅ্যাক্টিভনেস, সিলেক্টিভলি প্রোঅ্যাক্টিভ আপনি। একদমই স্যার, রাজারহাট, গড়িয়াহাট, সল্টলেক হকার, পার্ক সার্কাস, খিদিরপুর, মল্লিক বাজার, ধর্মতলা কেন হচ্ছে না, এটা প্রশ্ন। অর্থাৎ আমি আপনাকে পরিষ্কার বলছি, এটা একটা কৌশল। হকারদের সাইজ সমস্যার সমাধান বা এই ধরনের অ্যাক্টিভিটি, জমি দখল, প্রমোটার রাজত্ব, তোলাবাজি বন্ধ করার মুখ্যমন্ত্রী সামান্য যদি মানসিক প্রশাসনিক ইচ্ছে থাকতো, তিনি এইভাবে পিকনিকের স্টাইলে প্রেস ডেকে প্রকাশ্যে গালাগালি করতেন না। তাও সিলেক্টেড কিছু তার প্রভাবিত, তার জিতে থাকা পৌরসভাগুলোকে তিনি প্রশাসনিক প্রধান হলে সবাইকে ডাকতেন, প্রথম। দ্বিতীয়, তিনি প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বোঝাতেন তার এই দুর্নীতির বিরুদ্ধে সদিচ্ছাটা কোন জায়গায়, সঠিক করে। তিনি ভিজিলেন্স, তিনি লোকায়ত্তকে স্ট্রং করতেন এইসবের বিরুদ্ধে। তিনি বলছেন তোলাবাজি হয়, তিনি বলছেন প্রকাশ্যে, আমি আপনি বলছি না, তিনি বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পুলিশমন্ত্রী বলছে। তারপরেও এখনো পর্যন্ত পুলিশ একজনকেও অ্যারেস্ট করেনি কেন? আপনাকে আবার বলছি, যে তিনি বললেন শিলিগুড়ি রাবগ্রামে জমি দখল। আমি বলছি জমি দখল কি আজ নতুন হয়েছে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পরে 2012 থেকে 14 সামথিং এইরকম 2 বছর 3 বছরের টেনিয়রে কলকাতা এবং শিলিগুড়িতে মিউটেশন বন্ধ রেখেছিল। জমি লুটেরারা এমন পরিমাণে জমির চরিত্র পাল্টে নিয়ে জমি লুট করছিল। বাস্তবে আমরা ভেবেছিলাম জমির হাঙ্গরদের থেকে জনগণকে বাঁচাতে সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। হলোটা কি পরে জানলাম, না ভিতরে ভেতরে মিউটেশন করেছিল প্রমোটার এবং তার দলের অবৈধ দখলদাররা, মারা পড়েছিল সাধারণ মানুষ। এবারও আমি আপনাকে বলছি, মরবে কিছু সাধারণ হকার। আখিরে এই বড় অংশের একটা হকার 2 দিন পরেই বসবে এই ফুটপাত দখল করে পিছন দরজা দিয়ে মোটা 3 গুণ টাকার বিনিময়ে। ডালা বোঝেন? পশ্চিমবঙ্গ এখন ডালা সংস্কৃতি চলে। এই ডালাটা টোটোদের থেকে নেওয়া হয় আর হকারদের থেকে নেওয়া হয়। এই ডালা সংস্কৃতি কি? আপনি রাস্তা দখল করে দেদার বসুন, জনগণকে আসা যাওয়ার রাস্তা সম্পূর্ণ দখল করে নিন, সরকারি ইলেকট্রিসিটি হুকিং করে নিয়ে অবৈধভাবে জ্বালান, দিনান্তে সেই হুকিংটা ফেলে দিয়ে যান, বৃষ্টি হলে জলে সেই হুকিংয়ে তার ডুবে শক সার্কিট হয়ে অসহায় পথচারীদের মৃত্যু। এই কলকাতায় তো নতুন নয়, এটা হোক। আমি শুধু দিনান্তের ডালায় টাকাটা পাবো, এই যে টাকাটা, এটা কোথায় যায়? এটা কোথায় যায়? ইঙ্গিতটা কোন দিকে করছেন? এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, এটা তৃণমূলের একাধিক নেতা ইনক্লুডিং মাথা অবধি পৌঁছে যায়। কারণ আমি আপনাকে বলি, একাধিক নিউজ পেপার, একাধিক চ্যানেলে প্রায়শই দেখানো হয় হকারদের ইন্টারভিউ। এটা নতুন সমস্যা নয়।
তারা প্রকাশ্যে বলেন, সন্ধ্যাবেলা বাইকে করে লোক এসে এই ডালার অংশীদার তাহলে মুখ্যমন্ত্রী স্বয়ং একদম বলছেন। আমি তো স্পেসিফিক এটা বলতে পারবো না, মুখ্যমন্ত্রী সরকারের মুখ্যমন্ত্রী। আমি বলছি তিনি যে দলটার থেকে জিতে প্রতিনিধিত্ব করছে, সেই দলটার এন্টায়ার ব্যবস্থায় ডালা সংস্কৃতির দ্বারা পুষ্ট হচ্ছেন। এবং আমি বলছি এটা মুখ্যমন্ত্রী জানেন, তারপরে উনি কেন প্রশাসনিক ব্যবস্থা নেননি এতদিন পর্যন্ত? বাড়তে দিয়েছেন কেন একদিনে? মনে রাখবেন, হকার সংস্কৃতিটা কিন্তু ছোট্ট সংস্কৃতির বড় অর্থনীতির আউটপুট। স্যার এই ক্ষেত্রে বলতে হয়, তিনি বলছেন পুকুর ভরাট হলে, আর পুকুর ভরাট হলে সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে, সে যত বড় নেতারই হোক আর যে পুলিশই এর মধ্যে জড়িত থাকুক। বেআইনি নির্মাণ হচ্ছে, বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের, একটা অ্যাকশন থাকা দরকার। হ্যাঁ, আপনি কি দেখেছেন উনি একাধিকবার যখনই বিল্ডিং ভেঙে পড়েছে, যখনই এই পোস্টার ফ্লাইওভারটা ভেঙে পড়ার পরে উনি স্টেটমেন্ট দিয়েছেন, পুকুর ভরাট করা যাবে না, প্রমোটারি করা যাবে না, ডাকাতি করবে না তোমরা, বেশি খাবে না তোমরা, কাটমানি ফিরিয়ে দাও। বন্ধ করেছেন কি তিনি? বন্ধ হয়েছে কি আজ অবধি? পুকুর ভরাট কি বন্ধ হয়েছে? পুকুর ভরাটের এগেনস্টে কি অ্যারেস্ট করিয়েছেন মুখ্যমন্ত্রী? খেয়াল রাখবেন যে ছেড়ে দিলে বাড়ে। আপনি যদি এদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ না নেন, এরা বাড়বে শুধু নয়, এরা দুদিন বন্ধ থাকবে। আমি আপনাকে বলছি, হকার নিয়ন্ত্রণের জন্য কন্টিনিউয়াস একটা মনিটরিং দরকার পুলিশের। আপনি আজকে তুলে দিয়ে গেলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকে ওরা ওখানে বসবে, সুযোগ বুঝে বসবে, এটা ফ্যাক্ট। 1992 সালে অপারেশন সানশাইন অনেক বেশি সাকসেসফুল হয়েছিল, তারপরেও কন্টিনিউয়াস বামেদের মনিটরিংয়ের অভাবের জন্য আবার কিছুদিন পরে সেই আকার নিয়েছে কলকাতা, শিলিগুড়ি। আরেকটা জিনিস আপনাকে বলছি, আরেকটা জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ হচ্ছে টোটো। আপনি একটু জেলা শহরের দিকে যান, টোটোর উৎপাটে সাধারণ মানুষের জীবন উষ্টাগত, পায়ে হেঁটে রাস্তার ক্রস করতে পারবেন না। কেন? টোটো নিয়ন্ত্রণের কোনো ব্লু প্রিন্ট নেই। বিধানসভায় আইন আছে টোটো চালানো যাবে না মেন রোডে, কিন্তু কে কার আইন মানে? কারণ এই টোটোগুলো দিনান্তে পুলিশ, ট্রাফিক পুলিশ, এলাকার তৃণমূল নেতা সবাইকে টাকা দেয়। ইভেন সিংহভাগ টোটো হচ্ছে বেনামে তৃণমূল নেতাদের কেনা, তারা ভাড়া দিয়ে চালায়। ঠিক আছে, মানে এই সমস্যাটার সমাধানে মুখ্যমন্ত্রী কোনোভাবে আন্তরিক নন। আমি আপনাকে এই কারণে বলছি যে মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা হচ্ছে ওই নায়ক ফিল্মটা দেখেছেন না, 24 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে কি সেই করছে, ওটা ফিল্মে মানায়, এটা বাস্তবে নয়। বাস্তবের জন্য বাস্তব বড্ড রূঢ়। আপনি যে দোকানগুলো তুলছেন তারা পশ্চিমবঙ্গের ইকোনমিতে কত বড় কন্ট্রিবিউশন আছে আপনি জানেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অসংগঠিত অর্থনীতি, সংগঠিত অর্থনীতিতে হকারদের ভূমিকা ভয়ানক। এদের সুস্থ রিহ্যাবিলিটেশন করা এবং নতুনভাবে আগত হকারদের দখলদারিতে উৎসাহিত না করা, এই যৌথ মেকানিজম, এটা না থাকলে এই হকার সমস্যা আপনি কেন, স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টও সমাধান করতে পারবে না। আচ্ছা, যে প্রশ্নটা করতেই হয় আপনাকে, একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা অনুষ্ঠানের। মুখ্যমন্ত্রী বলছেন প্রচুর পরিমাণে শহর জুড়ে বেআইনি নির্মাণ চলছে, তো চলছেই, আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে, এখন আবার রাজ্যের যে রং সেটাও কেউ মানে না, ইচ্ছে মতো হচ্ছে, এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে সরকারের, কিন্তু করার সময় কেউ দেখার থাকছে না। শুনুন, এই বেআইনি বাড়ি, বেআইনি ফুটপাত দখল, বেআইনি পুকুর খনন, পুকুর বন্ধ করা, এই টোটাল সিনারিওটা লাস্ট 13 বছরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। মামলা অর্ডার হয়ে যাওয়ার পরেও, আমি আপনাকে খাল ফিকারের একটা উদাহরণ বলছি, পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে। হাইকোর্টের বারংবার অর্ডারের পরেও পুলিশ কার্যত নিষ্ক্রিয় দর্শক থেকেছে। কখনো যদি পুলিশ অ্যাকশন করেও থাকে সেটা ভাঙতে পারেনি। আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন? এগুলোতে তার আর কোনো হাতে কিছু নেই, তিনি অসহায়, নাকি তিনি বলতে চাইছেন দেখো ভাই দেখো, এই যে দেখো আমরা চাইছি, এই যে দেখো আমি জেগে উঠেছি, এই যে দেখো আমরা এবার কিছু করব, এই যে দেখো আমরা রিফর্ম করতে চাইছি, ওরে তোরা চুরি করিস না, তোরা চুরি করিস না, আমি কিন্তু এবার জেগে উঠেছি, টুইঙ্কেল টুইঙ্কেলের চরিত্রের মতন। এটা যদি বলেন আমি বলবো হবে না। আপনি কেন? বামফ্রন্ট রেজিমেন্টেড পার্টি, তারা পারেনি। এই যে কন্টিনিউয়াস একটা ধারা মেনে
একটা সুস্থ রিহ্যাবিলিটেশনের মাধ্যমে সুস্থ হকার পলিসি না করতে পারলে আপনি তো বসিয়ে দিয়েছেন 13 বছরের ম্যাডাম, আপনার দলের লোকজন তোলার পয়সা খাওয়ার অভ্যাসটাও রক্ত চোষের মতো শিখে ফেলেছে। তো যে রক্ত খাওয়ার স্বাদ পেয়েছে সে কি আর দুধ ভাত খাবে না, চিড়ে মুড়িও খাবে না। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে একদম, যে এই যে প্রশাসনিক বৈঠক, এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে কি আসন্ন 2026-এর নির্বাচনের খেলা খানিকটা গড়িয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? না, 2026 অনেক পরে, আগে আসছে পৌরসভা নির্বাচন। একদম পৌরসভা নির্বাচনে অক্সিজেন দেওয়ার চেষ্টা। আপনি খেয়াল করবেন, আমি বারবার এগুলোকে বলছি, যে এটা প্রেশার কুকার মাঝে মধ্যে না কি হয়, যে প্রেশার কুকারের হাওয়াটাকে ছাড়তে হয়, তাহলে ভিতরে প্রেশারটা কমে যায়। উনি হাওয়া ছাড়েন মাঝে মধ্যে, কিন্তু দিনান্তে হক্কা কিছুই হয় না, মানুষ কিছু দেখতে পায় না। মানুষ কিছুটা চাঙ্গা হলো, মানুষ বুঝলো, মানুষের যারা একটু সারফেসে থাকেন না খবরের, তারা ভাবলো বাবা শহরে এত শতাংশ ভোট কম পেয়েছে মুখ্যমন্ত্রী, তার মানে তার দলের ওই বদমাইশগুলো দায়ী ছিল, তারা রাস্তাঘাট দখল করেছিল, জনগণের রাস্তাঘাটে যাতায়াত করতে পারতো না সেই ইয়েতে। তাছাড়া মমতা ব্যানার্জি সরকারের প্রতি আর কোনো অভিযোগ বোধহয় জনগণের নেই। এবার জনগণ উঠছে ভোট দেবে। এই যে মানুষকে বিভ্রান্ত করা, এটা কৌশল, এটা পলিটিক্যাল কৌশল। আমি আপনাকে বলছি যে আজকের দিনেও যে বুলডোজার নিয়ে সেই দোকানগুলো ভাঙা হচ্ছে, আপনি আজ থেকে 1 সপ্তাহ পরে আপনি আমাকে আরেকটা ইন্টারভিউ নিয়েন, আমি আপনাকে এই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এই জায়গাগুলোর আবার কিছু চিত্র আনবো, বা আপনারাই তুলে আনবেন। আপনাকে প্রশ্ন করবেন যে ওটা আবার পুনর্দখল হয়েছে, হয়তো হকার ভাইটির নাম পাল্টে গেছে, নতুন কেউ এসেছে যে একটু মোটা টাকা দিয়ে পিছন দরজা দিয়ে বুঝতে পেরেছে। আমি সবচাইতে বড় ঘটনা যেটা বলি, দেখুন আমার বাড়ি উত্তরবঙ্গে, শিলিগুড়ি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বড় অর্থকারী শহর, বলা হয় দ্বিতীয় সবচেয়ে বড় শহর। আমি শিলিগুড়ি শহর বা যে কোনো এই ধরনের বড় শহরগুলো, কলকাতা বাদেও একই সমস্যা এখানেও। আমি বছর কয়েক আগে শিলিগুড়ির একজন যদন্ত প্রতাপ তৃণমূলের নেতাকে দেখেছি, তিনি কোর্ট চত্বরের সমস্ত ফলারা অবৈধ দখলদারি হকারদের তিনি উঠিয়ে দিলেন কোর্টের মুখে। তার 1 ঘন্টা পরে তার দলেরই আরেকজন নেতা, তিনিও খুব বিতর্কিত নেতা, এসে আবার হকারদের বসিয়ে দিলেন। অর্থাৎ কেন বসালেন? যিনি তুললেন তার একটা হয়তো মোটিভ ছিল, যিনি বসালেন তারও একটা মোটিভ আছে। অর্থাৎ এই যে এক জায়গায় না আসাটা তৃণমূলের, এটা কিন্তু ইচ্ছাকৃত একটা পলিসির পাহাড়। এই পলিসির মধ্যে কি নাস্তানাবুদ হচ্ছে রাজ্যবাসী? আরে নাস্তানাবুদ, আমরা নাস্তানাবুদ নই, আমরা চিড়ে চ্যাপ্টা হয়ে গেছি। চিড়ে যেমন চ্যাপ্টা হয়ে যায়, আমরা হয়ে গেছি, আমরা নাস্তানাবুদ নই। দেখুন, আমরা মেনে নিয়েছি সব কিছু, আমরা মেনে নিয়েছি আমাদের চাকরি হবে না, আমরা মেনে নিয়েছি যে আমি গিরিশ পার্কে ইউনিভার্সিটি থেকে নেমে গিরিশ পার্ক থেকে টুকটুক করে 10 মিনিটের রাস্তা আমি 40 মিনিটে আসবো, ধাক্কা দিয়ে ফুটপাত দখল হয়ে যাওয়া, ফুটপাত দিয়ে পিছন দিয়ে যান হাতে নিয়ে মেন রোড দিয়ে বাড়ি ফিরবো, আমি মেনে নিয়েছি। কারণ মেনে নেওয়া ছাড়া আর যে কোনো রাস্তা নেই। কোথায় প্রতিকার চাইবো বলুন তো? কার কাছে চাইবো? যে পুলিশ আজকে অতি সক্রিয়, কারণ পুলিশ মন্ত্রী বলেছেন বলে, সেই পুলিশের কাছে বা সেই পুলিশ মন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি এমন একটা প্রশাসন চালাচ্ছেন যে প্রশাসনে আপনি 13 বছর পর পর হঠাৎ জেগে উঠে বলবেন এটা হয়নি, এটা করুন, 13 বছর পরে একবার হবে, তারপরে বাকি 13 বছর ঘুমিয়ে থাকবে কেন? আপনার মনে আছে বেহালায় সেই বাচ্চাটি তার বাবার সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল, গাড়িতে পিষে 1 কিলোমিটার অবধি তার ছিন্ন ভিন্ন শরীর চলে গেছিল। কেন? কারণ ফুটপাত তার দখল হয়েছিল। তাই বাবা আর সন্তান, ছেলে, তার একমাত্র ছেলেকে নিয়ে তারা যান হাতে নিয়ে মেন রোড দিয়ে হেঁটে আসতে বাধ্য হয়েছিল। কোনদিন আমারও হয়তো তেমন হবে, আপনারও হয়তো তেমন হবে, আশা করছি না হোক, কিন্তু এই হলেও আমাদের প্রতিকারের কেউ থাকবে না, জানেন তো, কেউ থাকবে না। স্যার, একটা প্রশ্ন আপনাকে করব। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন রাজ্যের জমি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, যখন ইচ্ছা তখন একটা মানে যেখানে খুশি যাকে তাকে বসিয়ে দেবে। রীতিমতো এই বেহাল পুর পরিষেবায় তিনি ক্ষুব্ধ। তিনি বলছেন যে আমাকে রাস্তা ঝাড় দিতে হবে, কাজ না করলে পুরসভাকে পেনাল্টির নির্দেশ দিলেন তিনি। ভাবুন তো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে আমি ঝাড়ুদা হবো, মানে এটা তো আমি বলছি না তিনি ধমক দিচ্ছেন, তিনি অসহায়তা প্রকাশ করছেন যে আমার কাছে কিছু করার নেই বকাবকি ছাড়া। হ্যাঁ, ঠিক দেখবেন যে বাড়ির বাবা মা যখন দুর্বল হয়ে যায় না বয়সজনিত কারণে, এবং সন্তান যদি একটু বড় হয়ে যায়, বাবা মা তখন আর তাকে শাস্তি দিতে পারে না, তখন অসহায়ভাবে বকাবকি করে। আমি কি করব? আমি কি বাসনগুলো মাজবো? আমি কি লাস্টে তোদের হয়ে বাইরে বেরোবো, বাজার করব?
এই যে অসহায়ত্ব আজকে এ রাজ্যের অভিভাবক, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে আমি অসহায়তা দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন তো, যে পৌরপিতাদের হাতে 99% যে শাসকবর্গ রাজ্যের পৌরসভাগুলো চালায়, তারা যখন এই ব্যর্থ, মুখ্যমন্ত্রী বলছেন তার রিভিউতে ব্যর্থ, তাহলে সেই ব্যর্থতার পরিমার্জনা হবেটা কীভাবে? শুধু মুখে বকাবকি করে? এ তো ঘাট ধরে তাড়িয়ে দেওয়ার কথা। দাবি উঠছে, আমি বলছি আপনি তাড়িয়ে দিন এদেরকে, এই অপদার্থগুলোকে। আমি বলছি অপদার্থ, আপনার ভাষাতে অপদার্থ, তাড়িয়ে দিন। হিমাচল, শিলিগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আরে আপনি কেমন ক্যাবিনেট চালাচ্ছেন যে আপনার ক্যাবিনেটের অংশ, আপনার রাজ্যের অংশ, আপনার দলের নেতা কোচবিহার, শিলিগুড়ি পৌরসভার একটার পর একটা চেয়ারম্যান আপনার সরকারকে অন্ধকারে রেখে, নবান্নকে অন্ধকারে রেখে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। তা আপনি বলছেন জল কর বাড়িয়ে দিয়েছে। এ কি করে হয়? হ্যাঁ, তিনি বলছেন যে হাতিবাগান গড়িয়াহাটের অবস্থা এতই খারাপ যে ওয়েবেলের কাছেও ইভেন যারাই সেখানে বসছে তারাই আউটসাইডার, নোংরা করে রেখেছে। একটা নতুন জোন করা দরকার, কদিন পরে বাঙালি আর বাংলা বলার লোক পাবেন। এই যে খেলাটা কিন্তু খেলে ফেলেছে। ধরুন তিনি একটা ইঙ্গিত দিলেন যে রাজ্যের যে অবাঙালিরা আছে তারা বিজেপিকে, বিরোধীকে ভোট দিয়েছে, বিজেপিকে মুখে বললেন না, ইঙ্গিতটা দিলেন। আর বাঙালিদেরও বুঝিয়ে দিলেন যে এই যে দেখেছো ভাই, তোমাদের সমস্ত অর্থনীতি, ফুটপাতের অর্থনীতি, বিগেস্ট ইকোনমিটা গ্রাস করছে কারা? অবাঙালিরা। অর্থাৎ বাঙালি অস্মিতাকে সুশ্রী দিলেন। তার মূল সমস্যা, তার কিন্তু মূল টার্গেট এই হকার সমস্যার সমাধান নয়, অস্মিতাকে জাগিয়ে তোলা। একটা দিলে 4-5টা পাখি মারলেন তিনি। ঠিক যেমন হিটলার চরম ব্যর্থ সরকার চালাতে গিয়ে জার্মানি, হঠাৎ, আমি তার সাথে মমতা ব্যানার্জির তুলনা করছি না, মার্জনা করবেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। তিনি হঠাৎ করে উস্কে দিলেন যে দেখেছো জার্মানির সমস্ত টাকা পয়সা লুটে নিয়ে যাচ্ছে ইহুদিরা। ও বেটা, সব বেটার জন্য দায়ী ওই ইহুদি বেটা, ঠিক আছে, যা ইহুদিদের পেটাও। ঠিক এখানেই যেমন সব বেটার জন্য দায়ী হচ্ছে ওই বহিরাগত, তারা আবার নাকি অবাংলায় কথা বলে, বাংলায় কথা বলে না। বুঝে নিন সব কিছু, ঠিক আছে। এবার বাঙালি তুমি কোদাগুদি করো, তোমার চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি নিয়ে কথা ভাবতে হবে না। তুমি খালি ভাবো ফুটপাতে ফুচকার দোকান, মোমোর দোকান, সব ইকোনমিটা কেড়ে নিচ্ছে অমুক, যারা কোথাকার যেন বহিরাগত, ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি আপনার একটা সরকার চালাচ্ছেন, এই বহিরাগতরা তো আপনি বলেননি বাংলাদেশ থেকে এসেছে, তাহলে বলতেন বিএসএফ দায়ী। এই বহিরাগতটা ঢুকেছে একটা রাজ্যের থেকে আরেকটা রাজ্যে, যদ্দূর আমি বুঝলাম, হ্যাঁ, এবং তারা এই রাজ্যের মাতৃভাষায় কথা বলে না। তাহলে আপনার পুলিশ কী করছিল একদিন ম্যাডাম? দ্বিতীয়, এই যে বহিরাগতগুলো ঢুকে ট্রিপল টানিয়ে ব্যবসা করে বিশ্রী ভয়ানক ভাষায় কথা বলছেন, আপনার খাচ্ছেন, আবার ভোট দিচ্ছেন বিরোধীদেরকে, এই দায়ীটা কার? কে? আপনি তো। তা আপনি পদত্যাগ করছেন না কেন? আপনি তো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন একদম ইমিডিয়েটলি। উনি বলছেন ওনার ক্যাবিনেট ফেলিওর, তার ক্যাবিনেটের পুর নগরায়ণ মন্ত্রী, অন্যতম মন্ত্রী, ঠিক আছে, তিনি দায়ী। তাহলে তিনি দায়ী হলে 164 এই ধারা অনুযায়ী পরিষ্কারভাবে ক্যাবিনেটের ফেলিওর হওয়াটা মুখ্যমন্ত্রী ফেলিওরের পার্ট। সংবিধান বলছে, আমার কথা নয়। দেখুন, আমি কথা বলছি না যে কালেক্টিভ রেসপন্সিবিলিটি মুখ্যমন্ত্রী হয় ক্যাবিনেটের মাথা দিয়ে। তাহলে আপনি কেন পদত্যাগ করছেন? আপনি তো নিজে মুখে বলছেন আমি ব্যর্থ, আমার ক্যাবিনেট ব্যর্থ, আমার ক্যাবিনেটের দ্বারা চালিত এরা ব্যর্থ, পৌর দপ্তরগুলো ব্যর্থ, অর্থাৎ স্থানীয় প্রশাসন ব্যর্থ। তাহলে এই প্রশাসনগুলোকে স্যাক করছেন না কেন? আপনি পদ ছেড়ে দিচ্ছেন না কেন? রেল দুর্ঘটনা হলে যদি রেলমন্ত্রী দায়ী হয়ে পদত্যাগ আপনি দাবি করতে পারেন, দেশের যদি দাঙ্গার জন্য বা অন্য কোনো ঘটনার জন্য যদি দেশের প্রধানমন্ত্রীকে দায়ী করে তাকে পদত্যাগ করার দাবি উঠতে পারে, সঠিক দাবি, তাহলে কালেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে আপনি নিজে পদত্যাগ করছেন না কেন? আপনি তো ভয়ানক কথা বলেছেন যে কোনো পরিষেবা নেই, আমি কি ঝাড়ু নিয়ে যাব? অর্থাৎ ন্যূনতম যে নাগরিক পরিষেবাটা ঝাড়ু দেওয়া, রাস্তা, আমি বলছি না ব্রিজ তৈরি করা, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ নির্মাণ, পুকুর ভরাট, এগুলো বলছি না, বড় ব্যাপার। শুধু রাস্তাটা পরিষ্কারের মতো ন্যূনতম পৌরসভার কাজটা, ন্যূনতম, ওটা প্রাথমিক, ফান্ডামেন্টাল, সেইটা হচ্ছে না মুখ্যমন্ত্রী বলেছেন। তাহলে বাকিগুলো ছেড়ে দিন। তাহলে তো এটা ভয়ানক ব্যর্থতা। তা আপনি নিচ্ছেন না কেন, দায়িত্ব নিচ্ছেন না কেন? আমি প্রশ্ন করছি, দায়িত্ব নিচ্ছেন না কেন? আপনি পদত্যাগ করছেন না কেন? কালেক্টিভ রেসপন্সিবিলিটি নিয়ে অভিষেককে বসিয়ে দিন। অভিষেক তো দারুণ পারফরমেন্স করছে,
তার ডায়মন্ড হারবার মডেল আজকে পশ্চিমবঙ্গে চলছে, কি দারুণ। তিনি দিল্লিতে এখন খুব সুন্দর জোট সঙ্গী হিসাবে তার ভূমিকা পালন করছে। ইয়াং, তাকে বসিয়ে দিন।